জেল হত্যা দিবসে 4 নেতার প্রতি শ্রদ্ধা, পেছনের কারিগরদের খুঁজে বের করতে হবে কমিশন, জানালেন ওবায়দুল কাদের। বললেন সাম্প্রদায়িক শক্তির নিরাপদ আশ্রয় বিএনপি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন, সরকার বিরোধী পরিকল্পনায় তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, অর্থায়ন করছেন কিছু ব্যবসায়ীরা। জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে, স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ক্ষতিকারীরা তহবিল না দেয় অসহায় দরিদ্র দেশগুলো। এবং নকশা জটিলতায় কিছুদিন থমকে থাকার পর আবারও শুরু চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যুক্ত হবে কর্ণফুলী টানেলের সঙ্গে, পরিবর্তন আসবে শিল্প ও পর্যটনে। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আজ 3 নভেম্বর জেল হত্যা দিবস। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানানোর পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জেল হত্যার সাজাপ্রাপ্তদের দণ্ড কার্যকরের পর পেছনের কারিগরদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর মূলোৎপাটনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরে বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে শ্রদ্ধা জানানো হয়। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 3 মাসের মাথায় 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর 4 সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান 4 নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখন প্রধান বিপদ সাম্প্রদায়িকতা। আমাদের এখন অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। পরে বনানী কবরস্থানে জাতীয় নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবারের সদস্যরা। পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি আমাদের পরিবারের পক্ষ থেকে যে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে এবং বাকি আসামিদের আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। এ সময় অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু ও জাতীয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বের করা হয় র্যালি। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। সেখান থেকে শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ এম মনসুর আলীর দৌহিত্র তানভীর শাকিল জয় সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী নগরী সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ AHM কামারুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সাধারণ মানুষ। বরিশালে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৭৫-এর জেল হত্যায় শহীদ নেতৃবৃন্দদের ত্যাগের আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা নির্মাণে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ের অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেয়ায় দরিদ্র দেশগুলো আরও অসহায় হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক এক বিশেষ সেশনে যোগ দিয়ে তিনি বলেন, মহামারীর বাস্তবতায় বিশ্ব নেতারা একযোগে কাজ করতে একমত প্রকাশ করছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন কপের 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিভিএফের 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সিভিএফের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। Bangladesh is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next
few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26 এর সম্মেলনস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ফোন কল, দুদক কর্মকর্তা পরিচয় ভয় দেখিয়ে টাকা আদায় করত ব্যবসায়ীদের কাছ থেকে, গ্রেফতার 2। নকশা জটিলতা ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। এটি চালু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ, বিনিয়োগ, শিল্প ও অর্থনীতিতে। সড়ক পথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বন্দরনগরী। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করছি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম। সেমিফাইনাল সমীকরণে টিকে থাকতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে জয় তুলে নেয় কিউইরা। সেই ধারাবাহিকতা রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্ল্যাক ক্যাপস। 2 ম্যাচে 1 জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে কিউইরা। সেমিফাইনাল খেলতে হলে জয়টা তাই খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের জন্য। ফর্মে আছেন দলের ক্রিকেটাররা। রাজধানীর স্কুলগুলোতে চলছে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকাদান। এই মুহূর্তে মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম। জ্যাভলিন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ সাজরব, অর্থাৎ আজকে শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে টিকা যে কার্যক্রম, 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার যে কার্যক্রম, সেটি আসলে বলা যায় একেবারে জমে উঠেছে। অর্থাৎ আজকে মতিঝিল আইডিয়াল স্কুল সহ মডেল স্কুল, মতিঝিল মডেল স্কুল এবং ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের মোট 3টি স্কুলের 4000 শিক্ষার্থীকে এখানে টিকার আওতায়
আনার কথা রয়েছে। অর্থাৎ আজকে সারাদিনে অর্থাৎ সকাল 9টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে বিকেল বেলা 3টা পর্যন্ত এবং বেলা 3টায় আমরা দেখতে পাচ্ছি যে বেলা 3টা পর্যন্ত 4000 শিক্ষার্থীকে তাদের টিকার আওতায় আনার লক্ষ্য ধরা হয়েছে। আমরা এখানে এসেছি যেটা জানতে পারলাম সেটি হচ্ছে যে প্রায় 20টি বুথ তৈরি করা হয়েছে এবং 20টি বুথে তাদের প্রতিটি বুথে আসলে এমনই ভিড় আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের। এখানে যারা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, রোভার স্কাউট, বিএনসিসির যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের সদস্য, তারা আসলে শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কাজ করছেন। পাশাপাশি আমরা বাইরে যে অর্থাৎ মূল ফটকের বাইরে যে ভিড় আমরা লক্ষ্য করেছি সেখানে অভিভাবকরা তারা আমাদের অভিযোগ করছেন যে তাদের যে তথ্য অর্থাৎ সঠিক তথ্য পাওয়ার যে বিষয়টি সেটি আসলে তারা পাচ্ছেন না, অর্থাৎ কোথায় যেতে হবে শিক্ষার্থীকে, তার বাচ্চাকে নিয়ে কোথায় যাবে সেই বিষয়টি আসলে তাদের অজানায় থেকে যাচ্ছে, বিধায় তারা বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এখন পর্যন্ত বেশ সুষ্ঠুভাবে বলা যায় যে অন্যান্য কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আসলে টিকা যে কার্যক্রম সেটি আসলে চলছে। পাশাপাশি এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে কিংবা কোনো সমস্যা হয়েছে এই ধরনের কোনো খবর আসলে পাওয়া যায়নি। তো এই ছিল মতিঝিল আইডিয়াল স্কুলের কাছ থেকে 12 থেকে 17 বছর বয়সী যে শিক্ষার্থীদের যে টিকা কার্যক্রম সেই কার্যক্রমে সব শেষ। জ্যাভলিন। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। সময় সংবাদে আরও থাকছে। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো বিচারক ও কাউন্সিল ওম্যান হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। প্রবাসীদের উচ্ছ্বাস। দুর্নীতির প্রমাণ আছে জানিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত একটি চক্র। এক্ষেত্রে টার্গেট করা হতো আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ীদের। পরে দুদক কর্মকর্তা পরিচয়ে আদায় করা হতো টাকা। এমনই এক চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে দুদক কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। বুলবুল রেজার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন থেকে ইনভেস্টিগেশন অফিসার মোস্তাফিজুর রহমান। এভাবেই নিজেকে দুদকের তদন্ত কর্মকর্তা পরিচয় দেন তৌহিদ কাজী। সরকারি বেসরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের ফোন করে ভয় দেখান। এটা আজকে এখান থেকে চলে যাবে ফাইলটা। চক্রটির মূল টার্গেট আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা। ওয়েবসাইটে ঢুকে সংগ্রহ করে নম্বর, পরে দুদক কর্মকর্তা পরিচয় দেন ফোন। ওই সময় আমার তেলের দাম বেড়ে গেছে, আমি ডিস্ট্রিবিউটরের ব্যবসা করি। এরপরে আমরা বললাম যে কাকা আমি তো ব্যবসা করি, আমি ওইগুলোর মধ্যে আমি যাবো না যাওয়ার পরে পরবর্তীতে সে আমারে বললো যে ঠিক আছে 1 মাস করবো আমরা। 1 মাস করতে যাই, এরপরে এখন এইভাবেই ধরা খাইছে আর কি। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা পুলিশের জালে এক সহযোগী সহ ধরা পড়েছে চক্রের মূল হোতা তৌহিদ। এই চক্রটির সবার বাড়ি মাদারীপুরের রাজৈরে। গোয়েন্দা পুলিশ বলছে প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করত চক্রের সদস্যরা। কণ্ঠস্বর নকল করে কথা বলতেও পারদর্শী মূল হোতা তৌহিদ। এবং এই প্রতারকদের একই ফোনের ভিতর 2টা সিম আছে এবং তারা যে পরবর্তী যে নাম্বারটা দেয় সেটা তার কাছেই, এবং এরা বিভিন্ন রকম স্বর নকল করে কথা বলতে পারে। এবং আপনারা শুনেছেন যে তারা অত্যন্ত সুন্দরভাবে সুন্দর প্রোনাউন্সিয়েশনে তারা কথা বলে শিক্ষিত মানুষের মতো, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম তারা মারলি 5 পাস। প্রতারকদের সঙ্গে দুদকের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর এর সাথে কারা জড়িত আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে সেনাবাহিনী তাদের দায়িত্ব কর্তৃত্বের সঙ্গে পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 16তম কর্নেল অফ দ্য রেজিমেন্টে অভিষিক্ত হয়ে এ কথা বলেন তিনি। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। রীতি অনুযায়ী তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাজ ও টুপি পরিয়ে দেন। পরবর্তীতে তিনি প্যারেড পরিদর্শনের পাশাপাশি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। গত 24শে জুন দেশের 17তম সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষিক্ত হলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলিনের সিটি কাউন্সিল ওম্যান হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে একজন দুজন করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। 2 বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাইদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওমেন হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন, দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। নিউ ইয়র্কের 2টি গুরুত্বপূর্ণ পদ, ব্রুকলিনের কাউন্সিল ওমেন এবং কুইন্স কাউন্টি বিচারক পদে 2 জন বাংলাদেশি নারী প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী এই রাতে উৎসব আমেজে ভাসছে নিউ ইয়র্কবাসী এবং বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জেল হত্যা দিবসে 4 নেতার প্রতি শ্রদ্ধা, পেছনের কারিগরদের খুঁজে বের করতে হবে কমিশন, জানালেন ওবায়দুল কাদের। বললেন সাম্প্রদায়িক শক্তির নিরাপদ আশ্রয় বিএনপি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সেফ হাউস লন্ডন, সরকার বিরোধী পরিকল্পনায় তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, অর্থায়ন করছেন কিছু ব্যবসায়ী। এবং জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে, স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ক্ষতিকারীরা তহবিল না দেয়ায় অসহায় দরিদ্র দেশগুলো। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।